সে তখন ওই গাছে ওঠা থামিয়ে ঘাটটা ঘুরিয়ে ওই মুরব্বী লোকের দিকে তাকায়। যখনই তাকায় তখন তো ওই মুরব্বী ভদ্রলোকের কলিজার পানি শুকিয়ে যায়। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এবারে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমের গ্রামে। ওনাদের যেই এলাকাটা আর কি, ওই এলাকার সামনের দিকে পুরনো রাজবাড়ি এটা রয়েছে। বর্তমানে এটাকে পুরাতন পুলিশ লাইন বলে। এই এলাকার আবার পেছনে বিস্তীর্ণ বাগান রয়েছে যা মোল্লার বাগান নামে পরিচিত। আর এই যে পুরাতন পুলিশ লাইন আর মোল্লার বাগান, এই দুই জায়গার মাঝামাঝি একটা জায়গা রয়েছে, এই এলাকাতেই ওনাদের অবস্থান। তো ওই এলাকার ঘটনা দিয়ে প্রথমে শুরু করি, পরে ওনার নানা বাড়ির ঘটনায় আমরা যাব। উনি অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন, ছোট ছোট ঘটনা, আমরা ধারাবাহিকভাবে সেগুলো এখন উপস্থাপন করছি। তো ওনাদের ওই এলাকাটিতে যেহেতু রাজবাড়ি পেছনের দিকে ছিল, ওই আমলে ওখানে একটি শ্মশান ছিল। যদিও বা এই জিহান ভাইরা কখনো দেখেন নাই ওই শ্মশানে কোনো মৃতদেহ দাহ করতে, তবে স্থানীয় যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদের কাছে ওই শ্মশানের বর্ণনা পাওয়া যায়। ওটা এখন ফাঁকা, অনেকটা ছোটখাটো মাঠের মতো একটি আয়তাকার ফাঁকা জায়গা, তার চারপাশ গাছপালা দিয়ে ঘেরা। ওই মাঠে আবার এই জিহান ভাইরা ছোটবেলায় খেলাধুলা করতেন। মাঠের পাশে একটি ছোট পুকুর আছে, পুকুরে ছোট একটি ঘাটও আছে। যতদূর ওনারা জানতে পেরেছেন, মৃতদেহ দাহ করার পর অবশিষ্ট যা থাকে তা ওই পুকুরে বিসর্জন দেয়া হতো। পাশে অনেক পুরনো পরিত্যক্ত একটা ওয়াশরুমও রয়েছে, ওখানে একটি তুলা গাছও আছে। এই গাছ কেন্দ্রিকও কিছু ঘটনা আছে, তাতে আমরা পরে আসব। তো ওই জায়গায় এখন আর কেউ খেলাধুলা ওরকমভাবে করে না, জায়গাটা জঙ্গলের মতো হয়ে গেছে আর কি। এবার আসি প্রথম ঘটনায়। ঘটনাটি 2011 কি 12 সালের মধ্যে ঘটেছিল। ওই এলাকায় একজন মহিলা আছেন, তো ওনার আসল নাম কি বলা মুশকিল, তবে উনি মনার মা নামে পরিচিত ছিলেন আর কি। তো একদিন দুপুরবেলা, তখন গ্রীষ্মকাল, সাপ্লাইয়ের পানির তীব্র সংকট থাকায় উনি ওই মাঠের পাশের পুকুরে গিয়েছেন গোসল করতে। ওই পুকুরের যেখানে শ্মশানের অস্থি বিসর্জন দেওয়া হতো, বা ওই যে যেই জিনিসগুলো বেঁচে যেত, যেগুলো ফেলা হতো পানিতে, তো ওই জায়গার দিকে গিয়েছেন। তখন তো একদম গ্রীষ্মের ভর দুপুর, আশেপাশে লোকজন নেই বললেই চলে। উনি যথারীতি ঘাটে নেমে হাত পা ধোয়ার চেষ্টা করছেন, হাত পায়ে পানি দিচ্ছেন। উনি যতদূর মনে করতে পেরেছেন, মনে হলো যে পেছন থেকে ওনার চুলের মুঠি ধরে কেউ সজোরে টেনে পুকুরের পানির মধ্যে নামিয়ে নিয়ে গেল এবং ওনাকে চুবাতে লাগলো। উনি অনুভব করছেন কেউ চুলের মুঠি ধরে রেখেছে। উনি ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে যে ওই মনার মায়ের শক্তির কাছে ওই শক্তি আসলে কি বলবো, মনার মায়ের শক্তি কিছু না। উনি কোনোভাবেই কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না, অর্থাৎ ওই শক্তির কাছে মনার মায়ের শক্তি একদমই তুচ্ছ। উনি অনেক চেষ্টা করার পরও মনে হচ্ছে একদম ফলাফল শূন্য। ওনাকে তো এক নাগারে পানিতে চুবিয়েই যাচ্ছে। এরপর ওনার কিছু মনে নাই। ঘটনা ওই সময় যেটা হয়েছিল সেটা হলো, ভাগ্যক্রমে ওই রাস্তা দিয়ে দুপুরে একজন লোক, হয়তোবা উনি বাড়ির দিকে যাচ্ছিলেন, উনি শুনলেন পুকুরের পানির মধ্যে শব্দ হচ্ছে। উনি মনে করেছেন যে বড় কোনো মাছ হবে হয়তো, গ্রীষ্মের সময় তো পুকুরের পানি কমে যায়, তাই মনে হয় পানির মধ্যে নড়াচড়া করছে, শব্দ হচ্ছে। উনি দৌড় দিয়ে গেলেন যে ওখানে কি মাছ দেখা যায়। উনি গিয়ে দেখেন একজন মহিলা পা উপরে, মাথা পানির নিচে, মানে মাটির মধ্যে তার মাথাটা হয়তোবা ঢুকে গেছে, পা দুটো উনি নাড়াচ্ছেন আর তাতে শব্দ হচ্ছে। মানে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত পানির উপরে, বাকি অংশ পানির নিচে। পুকুরের পানি ওই জায়গা মোটামুটি ঘোলাই হয়ে গেছে বলতে হবে, যেহেতু ধস্তাধস্তি হচ্ছে, ঘোলা হয়ে গেছে। একে তো গ্রীষ্মকাল, পুকুরের পানিও কম, খালি হাঁটু থেকে বাকিটুকু দেখা যাচ্ছে। অন্য সময় হলে পুরো বডিটাই পানির নিচে চলে যেত, কিছুই দেখা যেত না, পানি কম থাকার কারণে হয়তোবা দেখা যাচ্ছে। আমরা অনেক সময় দেখি না, হাঁস পানিতে ডুব দেয়, মাথাটা ডুব দিয়ে পা দুটো উপরের দিকে দিয়ে দেয়, শামুক টামুক খায় আর কি, ওই রকমই কিছু, মানে ওই রকম যেরকম লাগে না ওই রকম লাগছে। অর্থাৎ ওই মহিলার মাথাটা মাটির মধ্যে ঢোকানো। উনি তো বুঝতে পারছেন যে এখানে কোন একটা মানুষকে হত্যা করার আয়োজন চলছে,
নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না। উনি যখন এটা দেখেছেন, উনি নিজে গিয়ে উঠানোর আসলে সাহস করেন নাই, উনি নিজেও খুব ভয় পাচ্ছিলেন, উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তারপর ওনার চিৎকার শুনে কিছু লোকজন দ্রুত চলে আসে, তখন ওই মহিলাকে উদ্ধার করা হয়। মহিলা কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছিলেন, ওনার কিছু মনে ছিল না। ওনাকে তুলে নিয়ে আসা হয়, এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। এলাকার মসজিদ যেটা, সেটা হচ্ছে ওই যে পুলিশ লাইন মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। উনি সে ঝাড়ফুঁক করেন, এরপর ওনার জ্ঞান ফেরত আসে। উনি তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে যান। তবে আল্লাহর রহমতে এরপরে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরকম হয় না যে এই ঘটনার পর ভিকটিমের উপরে আসর হয়, জিন হাজির হয়ে গেছে। যখন হুজুর ঝাড়ফুঁক করেছেন তখন জিন হাজির হওয়ার কথা, কিন্তু হাজির হয়নি। ওই ঝাড়ফুঁকের কারণে ওনার শরীরে কোনো ধরনের কোনো রিয়াকশনও দেখা দেয়নি। হুজুর বুঝতে পারলেন যে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই। এই যে মনার মা, উনি এখনো ওই এলাকাতেই আছেন। এবার আসি মনার বাপের সাথে কি হয়েছিল। উনি মনার বাপ নামে পরিচিত, অর্থাৎ মনার বাবা, মনা ওনাদের সন্তান। ঘটনার সালটা ঠিক করে অবশ্য জিহান ভাই বলতে পারেন নাই। তবে এই যে মনার মায়ের সাথে যে ঘটনাটা ঘটেছে 2011 কি 12 সালের মধ্যবর্তী একটা সময়, এই ঘটনার হয়তো বা বছরখানেক পরে হবে বা 6 মাস পরে হবে, এরকম কিছু একটা হতে পারে। তো এই যে মনার বাবা যিনি, উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন। উনি ফজরের নামাজের আগেই উনি মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়ে গেছেন। চিন্তা করেছেন যে এখনো তো ওয়াক্ত আছে, অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্ত আছে, যাই গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপর ফজরের নামাজ পড়ে বাড়িতে আসবো। তো উনি ঠিকঠাক মতোই গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। আর মসজিদ যেটা, সেটা হলো ওই পুলিশ লাইন মসজিদ আর কি। তো মসজিদে যেতে হলে যেই মাঠে ওনারা একসময় খেলতেন, অর্থাৎ ওই যে পরিত্যক্ত শ্মশানের মাঠ, ওটার পাশ দিয়ে যেতে হয়। তো উনি ওই দিক দিয়ে গিয়েছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আজান হয়েছে, ওই নামাজ পড়েছেন, নামাজ শেষে একটু সকাল সকাল হয়েছে, উনি যথারীতি বাড়িতে ফিরেছেন। বাড়িতে যখন ফিরেছেন তখন কিন্তু ফেরার সময় ওই যে শ্মশানের পাশের যে রাস্তাটা, উনি ওই রাস্তায় না গিয়ে একটু দ্রুত বাড়িতে যাওয়ার জন্য মাঠের মধ্য দিয়ে আড়াআড়ি ভাবে হেঁটে গিয়েছেন। অর্থাৎ যেই মাঠটায় এই যে জিহান ভাইরা খেলতেন একটা সময়, এখন আর কেউ খেলেন না, পরিত্যক্ত হয়ে গেছে, ওই মাঠের ভিতর দিয়ে আড়াআড়ি ভাবে গিয়েছেন। আর যখন ফজরের সময় গিয়েছেন তখন মাঠের পাশ দিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, ওই মাঠ পাড়ি দিয়ে তো গিয়েছেন। ওই মাঠের পরে কিন্তু একটা পুকুর আসছে, যে পুকুরের কথা আমরা একটু আগেই বলেছি, যে পুকুরে ওনার স্ত্রীর বেহাল দশা হয়ে গিয়েছিল। তো ওই দিক দিয়ে খানিকটা হাঁটার পর আবার মেইন রাস্তা। উনি তো চিন্তা করেছেন যে আড়াআড়ি ভাবে যাই, মাঠের ভেতর দিয়ে চলে যাই, ফজরের সময় তো পাশ দিয়ে এসেছি, এখন তো সকাল সকাল হয়েই গেছে, এখন আর ভয় কিসের। তো উনি যখন বাড়িতে ঠিকঠাক মতো চলেও আসছেন, এরপরই শুরু হয় সমস্যা। ঘরে ঢোকার পর ওনার আচরণে ভয়ঙ্কর পরিবর্তন। সুস্থ শান্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, উনি নামাজে গেলেন, আসার পর পুরোই উল্টো। পাগলের মতো আচরণ শুরু করেছেন, গান গাচ্ছেন, নাচানাচি করছেন, একা একা কথা বলছেন, জোরে জোরে হাসছেন, আবার কাঁদছেন, খাটের উপরে উঠে বানরের মতো লাফাচ্ছেন। এরকম একটা আচরণ তো একজন পূর্ণবয়স্ক মানুষের কাছে শোভা পায় না। ওনার আচরণে ঘরের লোকজন তো ভয় পেয়ে গেছে, তারাও ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাদের শব্দে আশেপাশের লোকজন বেরিয়ে এলো। সবাই যখন এই অবস্থা দেখলো তখন সবাই বুঝতে পারলো যে এটা স্বাভাবিক কিছু না, এটা প্যারানরমাল কিছু। তখন সেই পুলিশ লাইন মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। ইমাম সাহেব আসেন, দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে এই মনার বাবার উপরে এসে জিন হাজির হয়। হুজুর জিজ্ঞেস করেন, কে তুমি, কেন আসছো? তখন উত্তর আসে, আমরা 7 জন ওই পুকুর পার দিয়ে নামাজ পড়ে আসছিল, ওটা আমাদের চলার পথ। সে যখন আসছিল তখন আমরাও চলে যাচ্ছিলাম, আমাদের চলাচলে ও বিঘ্ন ঘটাইছে, এই জন্য আমরা 7 জনকে ধরছি। জিনগুলো নাকি খুব ভদ্র ভাষায় কথা বলছিল, খুব শান্ত ভাবে। অনেক সময় আমরা শুনি না যে জিনরা যেতে চায় না, এটা দাবি করে, ওটা দাবি করে, এরকম কিছুই হয়নি। হুজুর খুব স্বাভাবিকভাবেই ওই 7 জন জিনকে বলেন যে আসলে সে তো নামাজ পড়ে আসছিল, বোঝে নাই, আর দ্রুত আসার জন্য বাড়ির পথ দিয়ে এসেছে, ইচ্ছা করে তার করেনি, তোমরা চলে যাও, ভুল আর হবে না। জিনেরা হুজুরের কথা মেনে নাই খুব স্বাভাবিকভাবেই, কোনো বিনিময় চাই নাই, কোনো ঝামেলাও করে নাই। জিনেরা চলে যায়, উনিও স্বাভাবিক হয়ে যান। যাবার আগে, অর্থাৎ হুজুর যাবার আগে এই মনার বাবাকে ঝাড়ফুঁক করে দিয়ে গিয়েছিলেন, উনি একদম স্বাভাবিক ছিলেন। ওনার অবস্থা পরবর্তীতে স্বাভাবিকই ছিল আল্লাহর রহমতে। এবার আসি আরেকটি ঘটনায়। ওই এলাকায় 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম শাকিল, ছোট জনের নাম জিহান ভাই মনে করতে পারেন নাই। ঘটনাটা 2015 কি 16 সালের দিকে হবে। এই শাকিলের ছোট ভাই একদিন অনেক রাতে
নূর মসজিদের মোড় বলে একটা জায়গায়, এই নূর মসজিদের মোড় থেকে কিছু ভাজা পোড়া কিনে খেতে খেতে আসছিল। রাত প্রায় 12টার বেশি বাজে তখন। এত রাতে ভাজা পোড়া বলতে ওই যে সন্ধ্যার দিকে ভাজা পোড়া বানানোর পর লাস্টের দিকে কিছু অবশিষ্ট থাকে, অল্প টাকায় বিক্রি করে দেয়, ওরকম বেশি করে কিছু কিনে নিয়েছিল। গুঁড়া গুঁড়া কিছু ছিল, আবার আস্ত কিছু ভাজা পোড়াও ছিল। এগুলো কিনে খেতে খেতে বাসার দিকে আসছিল। আর তার হাতে একটা বাটন ফোন ছিল, আর বাটন ফোনের মাথার দিকে একটি টর্চ লাইট ছিল। আর ওই টর্চ লাইট গুলোর আলো কিন্তু খুব মৃদু হয়ে থাকে, ওই মৃদু আলোতেই সে পথ চলতে চলতে আসছিল। তো ওই যে মাঠটা, মানে ওই যে পরিত্যক্ত শ্মশান, ওই শ্মশানের পাশে যে মাঠ, যেটাতে জিহান ভাই একটা সময় খেলতেন, যে মাঠের কথা এতক্ষণ বলছিলাম আমরা, ওই পরিত্যক্ত শ্মশানের কাছে পৌঁছানোর পর সে দেখে সাদা কাপড়ে মোড়ানো একজন ব্যক্তি উল্টো দিকে ফিরে মাথা নুইয়ে বসে বসে কাঁদছে। কাঁদছে নাকি গোংরাচ্ছে বোঝা মুশকিল হচ্ছে। কেমন ধরনের কাপড়? মানুষ যখন হজ করতে যায়, হজ করার সময় এহরামের কাপড়টা মানুষ যেভাবে বাঁধে, মনে হচ্ছে ঠিক ওইভাবে এহরামের কাপড় যেভাবে শরীরে পেঁচিয়ে মানুষ, ওভাবে পেঁচিয়ে বসে আছে। এই যে শাকিলের যে ছোট ভাই, ইনি আবার খুব সহজ সরল মানুষ, তার মাথায় কিন্তু তখন কোনো ভয় চাপেনি। সে আবার দয়া দেখিয়ে জিজ্ঞেস করছে, ও কাকা, কিরা আপনি এনে বসে কাঁদতেছেন কেন? মানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে আর কি। তারপরে লোকটা কিন্তু ওভাবে গোঙানির মতো শব্দ করেই যাচ্ছে, কোনো উত্তর তো সে দিচ্ছে না। তো শাকিলের ছোট ভাই আবার ডাকে, ও কাকা, ও কাকা, ওঠেন ওঠেন। এবার ওই জিনিসটা উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ওর দিকে ফিরে তাকায়, কিন্তু চেহারাটা বুঝতে পারেনি এই শাকিলের ছোট ভাই। অল্প আলো ছিল তো, কিছু বুঝতে পারেনি। হঠাৎ করে ওই জিনিসটা সজোরে এক থাপ্পড় মারে ওই শাকিলের ছোট ভাইয়ের গালে। এক থাপ্পড়েই সে সেন্সলেস, ওরা কিছু মনে নাই। পরে বাড়ির লোকজন যখন দেখে যে সে এখনো ঘরে আসছে না, তখন খুঁজতে বেরিয়ে দেখে ওই মাঠের এক কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক করার পর তার জ্ঞান ফেরে। তারপর সে বলে কি হয়েছিল। তবে সে তো ভয়ঙ্কর কোনো কিছু দেখে নাই, কোনো মানুষই তাকে চর মেরেছিল না কি হয়েছিল এটাও তো আসলে সে নিশ্চিতভাবে বলছে না। আশেপাশে লোকজন মোটামুটি জেনে ফেলে যে এই ঘটনা ঘটেছিল। কেউ বলে ভূতে থাপ্পড় মেরেছে, কেউ বলে যে কোনো ছেলে পেলে নেশা করতে গেছিল, নেশা করে এরকম গোংরাচ্ছিল, ও গিয়েছিল, বিরক্ত হয়েছে, এই জন্য চর মেরেছে। এক একজন এক এক রকম ভাবে বলছিল। তো এই ঘটনার কয়েকদিন পর দুইজন মহিলা রাত করে বাড়ি ফেরার সময় ঠিক ওই একই জায়গায় একজনকে গোংরাতে দেখছে। এই দুইজন মহিলা কিন্তু এই যে শাকিলের ছোট ভাইয়ের ঘটনা জানতেন। দূর থেকে দেখে তারা দাঁড়িয়ে যান। ওনারা বলেন যে কিডা আপনি, কিডা? ভারী জ্বালা তো, এই রাত বিরেতের লোকজন এখানে জায়গায় জায়গায় বসে এরকম কান্নাকাটি করে, এদের জ্বালায় তো চলাচলই দায় হয়ে যাচ্ছে। বারবার এই সমস্ত কথাবার্তা আলোচনা করছেন ওনারা, জোরে জোরেই বলছেন, শোনায় শোনায়, যাতে করে ওনার ওই লোকটা শুনতে পারে, অর্থাৎ ওই অভাবটা শুনতে পারে। এদিকে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা উল্টো করে মুখ ঘুরিয়েই গোঙাচ্ছিল। একটা পর্যায়ে এই দুইজন খুব বিরক্ত হয়। ওনারা দুইজন ভদ্র মহিলা যাচ্ছেন এদিক দিয়ে, কান্নাকাটিও করতেছে না, এরকম গোংরাচ্ছে। এটা খুব বিরক্তিকর একটা শব্দ ছিল। তখন একজন মহিলা বলতেছেন আবার রাগ করে যে এই বেয়াদ্দব বেটাটা এই জায়গায় বসে বসে খালি মানুষটা জ্বালায়, এই বলে ওনারা চলে যান। তারপর কিন্তু ওনাদের সাথে যে ভয়ের ঘটনা ঘটেছে বিষয়টা কিন্তু এরকম না, ওনারা ওখান থেকে ওইভাবে চলে আসেন। আসার পরে বলেন যে ওই যে শাকিলের ছোট ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, ওই বেটা দেখি ওইখানে আবারও বসে আছে। এই পাগল ছাগল নাকি, নাকি মানুষের ভয় দেখে না, বিরক্ত করে। তখনও কিন্তু এই ঘটনার যে ভয়াবহতা এটা কিন্তু মানুষ বুঝতে পারে নাই। এই ঘটনার কয়েক মাস পর এলাকার একজন মুরব্বী লোক, উনি রাত করে বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। ঠিক ওই সময় মাঠের কাছাকাছি যাওয়ার পর উনি দূর থেকে আবছা আলোতে দেখতে পান ওই মাঠের পাশে যে তুলা গাছ, যে তুলা গাছটার কথা একদম শুরুর দিকে বলেছি, সেই গাছ বেয়ে খুব বিশাল সাদা কিছু একটা উপরে উঠে যাচ্ছে। উনি এটা দূর থেকে দেখছিলেন, কিন্তু স্পষ্ট বোঝার জন্য উনি আরো দ্রুত সাইকেল চালিয়ে মাঠের কাছে চলে আসেন। উনি এসে দেখেন মানুষের আকৃতির কিছু একটা গাছ বেয়ে উপরে উঠছে, চোখ মুখ বোঝা যাচ্ছে না। উনি কিছুটা ভয় পেয়েছেন, তাও সাহস করে দেখছেন। হঠাৎ করে ওই জিনিসটার কাছে হয়তোবা মনে হলো যে কেউ টের পেয়েছে যে সে এরকম বেয়ে বেয়ে উঠছে, অর্থাৎ কেউ দেখছে তার উঠে যাওয়া। সে তখন ওই গাছে ওঠা থামিয়ে ঘাটটা ঘুরিয়ে ওই মুরব্বী লোকের দিকে তাকায়। যখনই তাকায় তখন তো ওই মুরব্বী ভদ্রলোকের কলিজার পানি শুকিয়ে যায়। প্রথমবারের মতো কেউ একজন তার চেহারাটা খুব ভালোভাবে দেখলো। উনি দেখেন ওটার কোনো কান,
নাক মুখ কিছুই নাই, চোখের জায়গায় মনে হচ্ছে আগুন জ্বলছে। এটা দেখে উনি ভয়ে আল্লাহর নাম নিয়ে জোরে এক চিৎকার দিয়ে সাইকেলের প্যাডেল দিতে দিতে দ্রুত বাড়ির দিকে রওনা দিয়েছেন। পরবর্তীতে এই লোকের কাছ থেকে যখন এই ঘটনা শোনা যায়, তখন জানা যায় যে এই শাকিলের ছোট ভাইকে আঘাত কে করেছিল, আর ওই যে দুইজন ভদ্র মহিলা কাকে দেখেছিল, আর এই লোকটা কাকে দেখেছিল। বোঝা যাচ্ছে সবগুলো একই ঘটনা। মূলত তারা যার যে জিনিসটাকে দেখেছিল, এই জিনিসটা তো মূলত শাকিলের ছোট ভাই যখন চেহারা দেখার চেষ্টা করেছিল, চেহারা বুঝতে পারে নাই, তখন চর মেরেছে ওই অবয়বটা, আর ওই দুইজন মহিলার দিকে তো ওই অবয়বটা তাকাই নাই। এই মুরব্বী ভদ্রলোক দেখার পর মূলত এই বিষয়টা সকলের কাছে খোলাসা হয়। তখন ওই যে দুইজন মহিলাও, ওনারাও বলেন যে আল্লাহ বাঁচাইছে রে, ওই সময় কত কথা বললাম, তারপরও ভয়ের কোনো ঘটনা আমাদের সাথে ঘটে নাই। আর শাকিলের যিনি ছোট ভাই, শুধু তো একটা চর খেয়ে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই, আরো বড় ধরনের কোনো সমস্যা হতে পারত। তো যাই হোক, এইটার কারণে খুব বেশি বড় ধরনের কোনো সমস্যা কেউ শুরুর দিকে ফেস করেন নাই। ওই যে মুরব্বী ভদ্রলোকটা, উনি এখনো জীবিত আছেন কি মারা গেছেন বা এখন কোথায় আছেন, এই বিষয়টা অবশ্য জিহান ভাই বলতে পারেন নাই যে তার বর্তমান অবস্থা কি। তো এবার আর একটা ঘটনায় আসি। সম্ভবত 2008 কি 2009 সালের দিকে এটা ঘটেছিল বলে জানিয়েছেন জিহান ভাই। তখন উনি বেশ ছোট ছিলেন, তবু ব্যাপারটা ওনার মনে আছে। একদিন দুপুরবেলা জিহান ভাই শুনলেন যে ওদের পাশের বাড়ির একজনের স্ত্রীকে পেতনিতে ধরেছে। তো ওই যে ভদ্র মহিলা, উনি শেকর বউ নামেই পরিচিত। শেকর বউ অর্থাৎ তার স্বামীর নাম হয়তো সিকান্দার বা এরকম কিছু হতে পারে, শেকর বউ বলে থাকে আর কি। তো ওই মহিলাটাকে তো পেতনিতে ধরেছে বলে চতুর্দিকে মানুষ বলা বলি করছে। এদিকে জিহান ভাই ছোট, উনি বায়না ধরেছেন যে উনি দেখতে যাবেন। এদিকে জিহান ভাইয়ের আম্মু তো নিষেধ করছে যে না, যাওয়া যাবে না, ছোট মানুষ কি হয় না হয়। জিহান ভাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনাদের পাশের বাসায় আর একটা ফ্যামিলি ভাড়া থাকতো। ওই ফ্যামিলির বড় মেয়ের নাম হচ্ছে ইভা। তো ওই ইভা যিনি, উনি দেখলেন যে এই জিহান ভাই কান্নাকাটি করছে। তখন ওই বড় আপু জিহান ভাইয়ের আম্মুকে বললেন যে আন্টি ওকে নিয়ে যাই, আমি যাবো, আমিও দেখতে যাবো, সমস্যা নাই, আমি ওকে নিয়ে যাচ্ছি। এদিকে জিহান ভাই তো ছোট মানুষ, উনি কি করেছেন, উত্তেজনায় ওনার মায়ের যে স্যান্ডেলটা, এই স্যান্ডেল পরে ওই ইভাপুর সাথে বের হয়ে গেছেন। ওনার পা হচ্ছে ছোট, ওনার মায়ের স্যান্ডেলটা হচ্ছে বড়, ঠিকঠাক মতো হাঁটতে পারছিলেন না। ওই ইভাপু হাত ধরে ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর বড় স্যান্ডেল হওয়ার কারণে থপ 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 শব্দ হচ্ছিল। হাঁটতে অসুবিধা হলেও অল্প সময়ের মধ্যে ওই বাড়িতে পৌঁছে যান, কারণ প্রতিবেশী তো, সময় লাগে নাই যেতে। ওখানে চলে যাওয়ার পর দেখা গেল আরো অনেক লোক ওখানে জড়ো হয়েছে। সবাই দেখার জন্য এসেছে যে এই শেকর বউকে পেতনিতে ধরেছে। মূলত ওই যে মোল্লার বাগানের কথা বললাম, ওই মোল্লার বাগানে বাঁশঝাড় রয়েছে, ওই বাঁশঝাড়ের ওইদিকে নাকি উনি গিয়েছিলেন বাড়ির কিছু ময়লা আবর্জনা ফেলতে, তখন নাকি ওনাকে ধরেছে। ওখানে ওই ভদ্র মহিলা শ্বশুর একটা লাঠি নিয়ে বসে আছেন, কচা গাছের একটা মোটা লাঠি নিয়ে চেয়ারে বসে আছেন, আর ওটাকে নিজেই জিজ্ঞাসাবাদ করছেন, এই বল কোত্থেকে আসছিস, কেন আসছিস। মানে উনি নিজে কবিরাজ না হলেও লাঠি একটা হাতে নিয়ে এমন ভাব নিচ্ছেন যে উনি নিজেই একজন বিশাল কিছু আর কি, এমন একটা অবস্থা। আর ওই সময় ওই মহিলা কেমন যেন ভারী কণ্ঠে বলছিল, আমি যাব না, আমি যাব না। এটা শুনে ওই মহিলা শ্বশুর অকথ্য ভাষায় গালিগালা শুরু করে ওই পেতনিকে উদ্দেশ্য করে। পরে দেখা গেল ওই মহিলা অনেক রেগে গেল, আর রেগে যারা দেখার জন্য চতুর্দিকে ভিড় করেছে এদের দিকে তেড়ে দিয়েছেন একটা দাবরানি। সবাই তো ভয়ে হুড়োহুড়ি করে দিল দৌড়। এই জিহান ভাই দৌড় দিয়েছিলেন, আর ওনার পায়ে তো ওনার আম্মুর বড় স্যান্ডেল, উনি তো এটা নিয়ে দৌড়াতে পারেন নাই, উনি গেলেন পড়ে। ওইদিকে ইভাপও দিয়েছিলেন দৌড়। পরে দেখলেন যে এই জিহান ভাই, উনি ছোট মানুষ, পড়ে গেছে কোথায়, আবার তাকে খোঁজাখুঁজি করে মাটির থেকে টেনে তুলে আবার একটা পাশে নিয়ে গেলেন। এরপর একজন কবিরাজ আসে, ওই কবিরাজ এসে উনি রিচুয়াল করেন। তো এরপরে জিনিসটা ঠিকঠাক হয়ে যায়, খুব বেশি সমস্যা হয় নাই। এরপরের ঘটনা অবশ্য জিহান ভাইয়ের মনেও নাই, তবে এতটুকু বলতে পারেন যে রিচুয়াল করার পর আল্লাহর রহমতে ওই মহিলা ঠিক হয়ে গিয়েছিল। এবার অতি সম্প্রতি ঘটা কিছু ঘটনা দেখে আমরা যাব। এই ঘটনার একটিতে এই জিহান ভাই নিজেই প্রত্যক্ষদর্শী ছিলেন। 2025 সালের জানুয়ারি মাসের ঘটনা।
ওনারা 5 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে ওই রাত্রে ছোটখাটো একটা মাংস ভাত খাওয়ার আয়োজন করবেন, অর্থাৎ বনভোজনের মতো আর কি। তো ওনারা মাঝে মাঝে এটা করতেন, হঠাৎ হঠাৎ যখন মন চাইতো তখন করতেন আর কি। তো যেই আয়োজনটা ওনারা করবেন সেটা ওনার এক বন্ধুর বাসায় করবেন। তো ওই বন্ধুর বাসা ওই যে পুলিশ লাইনের পেছনের এলাকায়। আর জিহান ভাই তো ছোটবেলা থেকে ওই এলাকাতেই বড় হয়েছেন, ওনার বন্ধু বান্ধব অধিকাংশই সব এই এলাকারই আর কি। আর ওই এলাকায় 1 যুগেরও বেশি সময় কাটিয়েছেন উনি। এই এলাকা সম্পর্কে তো উনি খুব ভালোই জানেন বলতে হবে। উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো হবে, সমস্যা কি, নিজেদের এলাকা, রাত হলেও কোনো সমস্যা নাই। যাই হোক, এখন যে বর্তমান ওনাদের বাসাটা, এই বাসাটা কিন্তু ওই যে ওই এলাকাটা থেকে কিছুটা দূরে। উনি বাইক নিয়ে আসছিলেন, এই এলাকাতে দীর্ঘদিন ছিলেন যার কারণে সবকিছু চেনা আর কি। চিন্তা করেছেন যে কাজ শেষে অর্থাৎ বনভোজন শেষে বাড়িতে চলে যাব বাইক নিয়ে। আর অন্য যে বন্ধুরা ছিল তাদের বাসা কিন্তু কাছাকাছি জায়গায়, পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। তো যেভাবে সেই কাজ বাজার করে আনা হলো, সব গুছিয়ে রান্না করে খাওয়া শেষ করতে করতে রাত 12টার বেশি বেজে গেছে। হাসি ঠাট্টা মজা গল্প স্বল্প অনেক কিছুই হলো। যথারীতি সব শেষ করে ওই বন্ধুর বাসা থেকে বিদায় নিয়ে বের হতে হতে মোটামুটি 12:30টার বেশি বেজে গিয়েছিল। একজন বন্ধু তো তার বাড়িতেই রয়ে গেল। এখন ওনারা আছেন 4 জন, তো বাইকে ওঠাটা বেশ কষ্টকর। আর তাদের বাসা তো কাছাকাছি ছিল, ওরা আবার বাইকে উঠতে চাইল না। তখন জিহান ভাই কি করেছেন, ওনার বাইকটা 1 গিয়ারে দিয়ে আস্তে আস্তে 3 জনের হাঁটার তালে তালে বাইক চালাচ্ছেন। ওনাদের মধ্যে একজনের হাতে আবার টর্চ লাইট ছিল। ওই বন্ধুর নাম হচ্ছে মারজান। যখন হাঁটতে হাঁটতে ওই পুরনো শ্মশান মানে ওই মাঠের কাছাকাছি সবাই চলে আসেন, তখন হঠাৎ মারজান টর্চ মারে ওই মাঠের দিকে একটা শিরীষ গাছ আছে, ওই শিরীষ গাছের দিকে। এটা মারতে ওনারা 4 জনেই লক্ষ্য করেন গাছের 2 ডালের মাঝামাঝি জায়গায় মনে হচ্ছে, অর্থাৎ 2টা মোটা কাণ্ড 2 দিকে ওয়াই আকৃতি, ইংরেজি ওয়াই আকৃতির মতো হয়, 2 দিকে চলে যায়। ওই দুটো কাণ্ডের মাঝখানে সাদা বড় কিছু একটা বসে আছে, মানে মানুষের আকৃতি মনে হয়, উল্টো দিকে ফিরে ঘোমটা দিয়ে বসে আছে, এরকম কিছু একটা। আমরা শুধু, অর্থাৎ ওনারা ওটা শুধু পিঠ দেখতে পাচ্ছেন, আমরা ওটাকে হয়তো আমরা পিঠই বলবো, কারণ যেহেতু মাথা দেখা যাচ্ছে না। তো ওনারা সবাই এটা দেখেছেন, 4 জনই দেখেছেন। এর মধ্যে নাইম নামে ওনার এক বন্ধু বলে ওঠে, এরে এই সাদা ওইটা কি, বিড়াল নাকি? তখন জিহান ভাই বলেন, এই বেটা কি বলিস না বলিস, জীবনে এত বিড়াল দেখছিস কখনো? বিড়ালের তো লেজ থাকে, ওর লেজ কই? আর এত বড় বিড়াল তো আমি নিজেও কখনো দেখিনি। তখন জিহান ভাই বলেন যে তোরা 3 জন একসাথে থাক, দোয়া দুরুদ পর, আমি একটু দেখি তো জিনিসটা কি। তখন উনি কি করেছেন, বাইকটা টান দিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ গাছের অপর পাশে গেলে তো দেখা যাবে আসলে জিনিসটা কি। তো উনি মনে মনে ভাবছিলেন যে বিড়ালই হয় নাকি। আর আরেকটা জিনিস ভাবছিলেন, যদি বিড়াল ছাড়া অন্য কিছু হয় তাহলে উনি সামনের দিকে গেলে এই জিনিসটা থাকবে না, উধাও হয়ে যাবে, আর বিড়াল হলে তো দেখাই যাবে। এটা উনি মনে মনে ভেবেছেন। আর এটা যে ভূত মনে করে ভয় পাচ্ছিলেন বিষয় এরকমও না, জাস্ট একটা মনের মধ্যে এসেছিল, একবার উকি দিয়েছিল, জাস্ট এতটুকুই। তো উনি বাইক টান দিয়ে একদম ওই মাঠের কোনার দিকে এসে বাইকটা থামিয়েছেন। সামনের দিকে আর যাওয়া যাচ্ছিল না ওই সময়। বাইকটা রেখে আয়াতুল কুরসি আস্তে আস্তে পড়ছেন আর হেঁটে হেঁটে ওই মাঠের ভেতর ঢুকছেন যে ওটা কি দেখার জন্য। উনি যখন গাছের কাছাকাছি এসেছেন তখন উনি দেখেন যে আরে এখান থেকে কিছুই না, একদম ফাঁকা। উনি মাঠের মধ্যে থেকে জোরে করে আওয়াজ দিয়ে বলছেন যে নাইম, কিছুই তো দেখি না রে। নাইম আবার উত্তর দেয় ওই পাশ থেকে, আরে কি কোষ, আমরা দেখতেছি ওই যে বসা গাছের উপরে। ওই পাশ থেকে 3 জনই কিন্তু আগের জায়গাতেই ওই অবাবটাকে বসে থাকতে দেখছে, কিন্তু জিহান ভাই যখন এই দিকটাতে এসে ওদিকে তাকিয়েছেন উনি কিছুই দেখেন না। যখন এই কথাটা উনি শুনেছেন যে 3 জনই দেখছেন আর উনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম ফাঁকা, তখন বুঝতে পারছেন যে সর্বনাশ, কি দেখার জন্য আসছি। ভয়ে ওনার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। উনি ওখান থেকে দিয়েছেন এক দৌড়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করেই ওই 3 বন্ধুকে ওনারা বললেন যে তোরা দৌড় দে। এদিকে উনি বাইক নিয়ে এক টানে বেশ কিছুটা সামনে এসে ব্রেক করেছেন ওদের জন্য, যে ওরা আবার ঠিকঠাক মতো আসলো কিনা, ওদেরকে তো ফেলে আসা যাবে না। তবে ওরা ঠিকঠাক মতো চলে আসে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। পরে যখন এই 4 জন আবার এক জায়গা হয়েছেন কিছুক্ষণ পরেই, তখন ওনারা আলোচনা করছেন যে আজকে আল্লাহ বড় বাঁচাই দিছে রে,
রাতের বেলা মাংস খাই বের হয়েছি, মনে হয় এগুলোর গন্ধেই আমাদের কাছে চলে আসছে। মাংস, ভাজা পোড়া এগুলোর ঘ্রাণ নাকি এই পিশাচ শ্রেণীর জিনদেরকে আকৃষ্ট করে। আর ওই জায়গা তো পুরনো শ্মশানের মাঠ রয়েছে, ঝোপ জঙ্গল রয়েছে, ওখানে তো অনেক ঘটনাই ঘটে। তো এই যে অনেক ঘটনা যে ঘটে, এইটা কিন্তু ওই সময় নাকি ওনাদের মাথায় কাজ করে নাই। যাই হোক, জিহান ভাই অন্য 3 বন্ধুকে তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বাইক নিয়ে বাসায় চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে